বাসী কামনা করি। এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সেনাপতি মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ। পরিবারের মতো যেন আমরা থাকতে পারি, আর নতুন করে যেন আমাদের কোনো ক্ষতি না হয়, কোনো ভাইয়ের যেন ক্ষতি না হয়, কোনো বোনের যেন ক্ষতি না হয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। তাই রাজ্জাক যেখানেই থাকুক, না ফেরার দেশে বাড়ি দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে চাইবো আপনার যেন শান্তিতে থাকে, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপস্থিত আছেন ভাঙড়ের অবজারভার বিধায়ক শওকত মোল্লা মহাশয়। ভাই বসুন। আচ্ছা, আজকে আমাদের প্রিয় নেতা, আমাদের সবার প্রিয় ছিল রাজ্জাক খান। সেই শহীদ রাজ্জাক খানের উদ্দেশ্যে আজকে আমরা যে স্মরণ সভায় এখানে উপস্থিত হয়েছি, আমাদের এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা, আমাদের সৌগাত এখানে উপস্থিত আছে। এখানে উপস্থিত আছেন আমাদের শহীদ রাজ্জাক খানের স্ত্রী এবং তার পরিজন। আমি প্রথমে একটা কঠিন সময় রাজ্জাকের পরিবারকে আমি প্রথমে সমবেদনা জানাই, এবং আমি উপর আল্লাহর কাছে প্রার্থনা করি যে তার পরিবার পরিজনদের ধৈর্য ধরার মতো শক্তি তাদেরকে দেবেন। আজকে বলার কিছু নেই, যেদিনকে রাজ্জাকের এইরকম একটা ঘটনা ঘটেছিল, সত্যি বলতে আমরা সেদিন রাত্রে ঘুমোতে পারি। তার কারণ আমরা তো সবসময় বিডিও অফিসটায় থাকি একসঙ্গে। সেদিনে একটা মিটিং হয়েছিল, দাদা এখানে ছিল। সেই মিটিংয়ে আমি একটা কোনায় বসেছিলাম, আমাকে পাঁজা করে তুলে এনে বলছে চলো দাদার ফুল দিতে হবে। তারপরে যখন বাড়ি গিয়ে আমি বসে আছি, হঠাৎ করে যখন ফোনটা যায়, তখন আমার দেহটা যেন নিথর হয়ে গেছিল যে এইরকম ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আমি আমার দাদার কাছে আমি অনুরোধ করব এবং আমার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছে, তাদেরকে কঠোরতম সাজার দাবি আমি এখান থেকে করছি। এবং যারা ধরা পড়েছে তাদেরকে অন্তত যেন ফাঁসি হয়, এবং যারা আরও তাদের সঙ্গে যুক্ত আছে, আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, কেউ যেন এই রকম কাজের থেকে তারা ছাড়া না পায়। আমি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন এবং শান্তি রাখার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের সকলের অভিভাবক, ক্যানিং পূর্বের বিধায়ক, আমাদের অবজারভার, আমাদের শুধু এইটুকু কথা বলি, রাজ্জাক সকাল 10টা বাজলে আমার ওই পার্টি অফিসটায়, আমাদের ভাঙড় পার্টি অফিসে যেত। ওর ছোট মেয়েটাকে গালে তুলে খাওয়াতো। ও যতক্ষণ থাকতো আমার সাথেই থাকতো। বলবার কোনো ভাষা নেই। শুধু যারা ধরা পড়েছে, যারা ওকে খুন করেছে, আমি এমএলএ সাহেবের কাছে এবং প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, তারা যেন ছাড় না পায়, এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং ভাঙড়ের বুকে যেন এই ধরনের ঘটনা কোনোদিন সংগঠিত না হয়। এরকম ধরনের দুষ্কৃতীরা যেন কোনোদিন বাইরে বেরোতে না পারে, সেই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রাজ্জাককে খুন করলো খারাপ। আমাদের সঙ্গে যে ছিল একজন কুখ্যাত মোস্তান ছিল, সেটা বড় কথা নয়। কুখ্যাত মোস্তান সেই শয়তানদের সঙ্গে আপোষ করে খুন করেছিল। কিন্তু এখানে যারা খুন করেছিল, আমরা পরবর্তীতে দেখেছিলাম যে অন্য রাজনৈতিক দলের যে সমস্ত নেতা এখানকার, তারা আজকে আমাদের রাজ্জাক ভাইকে খুন করলো। বেদনাদায়ক কথা। আজকে আমরা ভাবি রাজ্জাকের বাচ্চা দুটো, তারা বাড়িতে আব্বা যাবে, আব্বার কাছে কত আবদার করবে।
আব্বা আমাকে এইটা এনে দাও, ওইটা এনে দাও। আজকে তারা আব্বা বলতে পারবে না। আজকে আমার এই ছোট বোনটা আজকে ভারাক্রান্ত মনে আমাদের প্রিয় বিধায়ক, আমাদের সকলের নয়নের মণি, তিনি সর্বক্ষণ সর্বসময় মানুষের সুখ দুঃখের সাথে থাকেন। তিনি সর্বত্র চেষ্টা করছেন কিভাবে এই ফ্যামিলিকে রিলিফ দেওয়া যায়। তারপরেও আমি আমাদের প্রিয় বিধায়কের কাছে আমি আবেদন জানাবো, আপনি অন্তত এই ফ্যামিলির দিকে লক্ষ্য রেখে, রাজ্জাকের দুটো সন্তান, তার স্ত্রীর দিকে লক্ষ্য রেখে আজকে যে বা যারা আজকে আমাদের রাজ্জাক ভাইকে খুন করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। রাজনৈতিকভাবে আমি আমাদের প্রিয় বিধায়কের কাছে আমার ব্যক্তিগতভাবে নয়, সমষ্টিগতভাবে আমি আবেদন জানাবো যে আমাদের নেতা যাকে দেখে আমরা দক্ষিণ 24 পরগনা জেলাতে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা উদ্বুদ্ধ হয়ে থাকেন, সেই প্রিয় বিধায়ক, তার লড়াই, তার সংগ্রাম, তার আদর্শ, তার ত্যাগ, যে এত সুন্দর, এত ভালোভাবে সকলকে নিয়ে চলতে পারেন এবং মানুষের সাথে লড়াইয়ের সঙ্গে সাথ দিতে পারেন, সেই প্রিয় বিধায়ক সাহেব আছেন। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে একটি কথা বলে যাই, দয়া করে আমার বিধায়কের কাছে আমার আবেদন, আপনি এই ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হচ্ছে কি ব্যায়ামদাটুয়ের সভা হচ্ছে, ও খবর পাওয়ার সাথে সাথেই চলে যেত এবং ও জীবিত থাকাকালীন আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম, আমরা যারা চালতাবাড়িয়া অঞ্চলের নেতৃত্ব দিই, যে আমাদের ভাঙড়ে মেলা মাঠে প্রোগ্রাম হচ্ছে, চেয়ার বেছানোর জন্য ডেকোরেটর লোক দিতে পারছে না, রাজ্জাক ভাই নিজে ফিল্ডে নেমে গেছে, নিজে একাই চেয়ার বেছাচ্ছে। ওর দেখা দেখি আমরা সবাই সেখানে ফিল্ডে নেমে গেলাম, আমরা চেয়ার বেছাচ্ছি। মানে দল বলতে ওর কাছে একটা আলাদা আবেগ ছিল, যে আবেগটা কিন্তু সবারই মধ্যে থাকে না। যারা দলকে মন থেকে ভালোবাসে তাদের মন থেকেই এই আবেগটা জন্ম নেয়। সেই রাজ্জাক ভাইকে বাদ দিয়ে আজকেকার এখানে সভা আমাদের কাছে একটা বেদনাদায়ক দিন, একটা কষ্টের দিন। যে রাজ্জাক ভাই অদুত্তা বলছিল যে রাজ্জাক ভাই প্রতিনিয়ত, সে হয়তো দলের দায়িত্ব ছিল আমাদের চালতাবাড়ি অঞ্চলের একটা পার্টির কনভেনার, কিন্তু সে প্রতিনিয়ত আমাদের প্রশাসনিকভাবেও মানুষের কি দরকার আমাদের কাছে এসে প্রতিনিয়ত দরবার করতো। আমার কাছে আসতো, এসে বলতো, ভাই আমার এখানে দুটো লোকের খুব ট্রেবলের প্রয়োজন, মাথায় ছাউনি নেই, একটু ট্রেবলের ব্যবস্থা করে দাও, এর লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে না, একটু ব্যবস্থা করে দাও। মানে প্রশাসনিকভাবে এসে নির্বাচিত না হয়েও প্রশাসনিক কাজকর্ম কিভাবে মানুষের দরবারে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাটা করতো। যেদিন রাজ্জাক ভাই আমাদের ছেড়ে চলে গেল সেই দিন একই সঙ্গে সভা করছিলাম। অদুত্তা বলছিল ওর বক্তব্যের ভেতর দিয়ে যে আমরা যখন এমএলএ সাহেবকে যখন ওয়েলকাম জানাচ্ছি আমরা আমাদের মধ্যে থেকে, আমাদের অঞ্চলের পক্ষ থেকে, তখন আমাদের সবাইকে ডেকে নিয়ে ফুলের তোড়াটা সবাই একসঙ্গে হাতে তুলে দিলাম। এবং রাজ্জাক ভাই ওই দিনকে বলছিল যে কাশিমুলদা আজকে সভাপতিত্বটা তুমি করো। তাই বললাম না রাজ্জাক ভাই তুমি করো। তো বলছে না দাদা, তাহলে সিনিয়র কাউকে দিই, তো কাকে দেওয়া যায়? তো আমি বলি পিন্টুদা আছে। তো বলছে তাহলে পিন্টুদাকে দিই সভাপতিত্ব করার জন্য। সেই রাজ্জাক ভাই সভা শেষ করে থানার সামনে গিয়ে খানিক সময়ে সেখানে এমএলএ সাহেব যতক্ষণ না ভাঙড় থেকে যেত, রাজ্জাক ভাই আমাদের মধ্যে থেকে বিদায় নিত না। এমএলএ সাহেব বিদায় নেওয়ার পরে তারপর রাজ্জাক ভাই বাড়ি যেত। তারপর রাজ্জাক ভাই এখান থেকে যাওয়ার পথে আততায়ীদের হাতে খুন। আপনারা দেখেছেন কি নির্মমভাবে রাজ্জাক ভাইকে হত্যা করেছে। এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানায়। কারণ এইরকম নির্মমভাবে হত্যা আমরা বিগত দিনে কোনোদিন দেখিনি, এইরকম রাজনৈতিক হত্যা। সেই রাজনৈতিক হত্যা কত পাশবিক মানসিকতা মন থাকলে এরকম কাজ করতে পারে। সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক সাহেবকে। আমাদের বিধায়ক সাহেব 24 ঘন্টার মধ্যে আমাদের রাজ্জাক ভাই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সঠিকভাবে তদন্ত করার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা বিধায়ক সাহেব আমাদের সঙ্গে আলোচনা করে সবারই সঙ্গে, এবং বিশেষ করে রাজ্জাক ভাইয়ের ভাই, রাজ্জাক ভাইয়ের ওয়াইফ, সবারই সঙ্গে আলোচনা করে সেইভাবে উনি প্রসেসটা
অ্যাপ্লাই করেছেন। সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের কাশীপুর পুলিশ প্রশাসনকে, আমাদের কাশীপুর পুলিশ প্রশাসনের ওসি অমিত বাবু, আমাদের এসআই আমাদের অরিন্দম বাবু এবং আমাদের দেবব্রত শিকদার বাবু। এই তিনজন যথেষ্ট পরিশ্রম, অন্যরা যারা আছেন সাথে থেকেছেন, কিন্তু যে তিনজন যথেষ্ট পরিশ্রম করেছেন আমরা সেটা দেখেছি। এবং যারা প্রকৃত দোষী সেই দোষীদেরকে অ্যারেস্ট করেছেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্যে যেভাবে কোর্টে প্রডিউস করে, শুধু কোর্টে প্রডিউস করলে হয় না, তার সঙ্গে সাক্ষীও দিতে হয়, সমস্তটাই ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন। তার জন্য ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমরা ঋণী যে আপনারা সঠিকভাবে স্টেপ নিয়েছেন। এবং আমাদের অনেক বক্তারাই এখানে আছে, আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য না, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলে আমি বক্তব্য শেষ করতে চাই। আমাদের রাজ্জাক ভাইয়ের ওয়াইফের পাশে এবং পরিবারের পাশে আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছি আমাদের প্রত্যেকের থাকতে হবে। এমএলএ সাহেব যেরকম আছেন সেরকম আমরা প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা থাকবো, এই অঙ্গীকার করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সর্বোপরি এখানে আমাদের প্রিয় রাজ্জাক ভাইয়ের স্ত্রী, ভাইয়েরা এবং তার সন্তানরা আছে, সকলকে আমরা তার পরিবার পরিজনদের আমরা সমবেদনা জানাই, তার আত্মার চির শান্তি কামনা করি এবং সবসময় কামনা করি যে তারার দেশে আমাদের প্রিয় রাজ্জাক ভাই ভালো থাকুক, ওখানে গিয়ে শান্তিতে থাকুক। বক্তব্য একদম দীর্ঘায়িত করব না, আমাদের প্রিয় পর্যবেক্ষক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় বলবেন, তার পরিবার থেকে হয়তো কিছু বলবেন। শুধু এই পবিত্র মঞ্চ থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই যে রাজ্জাক ভাই যে স্বপ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা বুকে আগলে নিয়ে লড়াই করছিল, যে স্বপ্ন তার ছিল যে এখান থেকে এই দুষ্কৃতী, এই হারমাদের দল, এই সমাজ বিরোধী আইএসএফকে ভাঙড় থেকে তাড়াতে হবে। তাই আমাদের প্রিয় পর্যবেক্ষক, প্রিয় নেতা একদিন মিটিংয়ে বলেছিল যে প্রয়োজনে আরও লাশ পড়বে। তাই আমি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়েছি, এমএলএ সাহেব এইভাবেই বলেছিল যে প্রয়োজনে আমাদের নেতাদের শহীদ হতে হবে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি প্রয়োজনে আমারও শহীদ, আমার রক্ত দিতে হলে রক্ত দেব, শহীদ হতে হলে শহীদ হব, কিন্তু আমার প্রিয় রাজ্জাক ভাইয়ের স্বপ্ন সার্থক করার জন্য ভাঙড়ের এই হারমাত, ভাঙড়ের এই সমাজ বিরোধীদের ভাঙড় থেকে তাড়াবো। এই শপথ নিয়ে সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের রাজ্জাক ভাইয়ের মেজ ভাই, আমাদের কাইম ভাই, শোকস্তব্ধ পরিবার, এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের জননেতা, যিনি সবার সুখ দুঃখে সবসময় পাশে দাঁড়ান, এবং রাজ্জাকের পরিবার নিয়ে তিনি সবসময় চিন্তা করেন। আমাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা কি হবে এই পরিবারে, যে রাজ্জাকের স্বপ্ন ছিল, স্বপ্ন নিয়ে লড়াই করতে গেছে, খুন হলো দুষ্কৃতীদের হাতে, সেই পরিবার নিয়ে সবসময় চিন্তা করেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় বিধায়ক শওকত মোল্লা সাহেব। এখানে উপস্থিত রয়েছেন শোকস্তব্ধ পরিবার, আমার রাজ্জাক খানের স্ত্রী, মেয়ে, সন্তান, ছেলে রয়েছে, এবং তার আরেক ভাই আইব ভাই, ইদ্রিস ভাই থেকে শুরু করে আমরা সকলেই উপস্থিত আছি, কারোর নাম আর আলাদা করে বলছি। সেদিন যেদিন খুন হলো সেদিন আমাদের 6 লেনে গেছিল, আর এখানে একটা মিটিং ছিল, তো কিছু লস্যি দেওয়ার কথা মহসিন ভাই ঘোষণা করেছিল, যারা মিটিং আসবে তাদের একটু টিফিন দিতে হবে। তো রাজ্জাক আমাদের সঙ্গেই ছিল, রাজ্জাককে আমি বললাম ভাই একটু বলে দাও তো ওখানে এখন এই লস্যি যাচ্ছে, ওখানে লস্যিটা রাখতে হবে। মনটা খুব খারাপ সেদিন ছিল, জানি না কেন, বললো দাদা বলে দিচ্ছি। পরবর্তীকালে বললাম তুই বলেছো? হ্যাঁ বলেছি। মিটিংয়ে সবার আগে বাইকে চলে আসলাম, আমি দাদারা পিছন পিছন আসলাম, এসে থেকে মিটিং শুরু হয়েছে। দাদাটা হাস্য করে যখন বলছে যে ফুলের তোড়াটাকে তুই কি বাসি দিয়েছিস, তখন সে হাসতে হাসতে বলেছিল, সে ছবিটাও আছে, দাদা আমি কি তোমার বাসি ফুল দিতে পারি? সেদিন আমরা যখন মিটিং সেরে বাড়ি ফিরলাম, দাদা ভারাক্রান্ত গলায় ফোন করলো, দাদা কাঁদছে আর বলছে মমিনুল রাজ্জাককে আর পাওয়া যাচ্ছে, রাজ্জাক বোধহয় শেষ হয়ে গেছে, রাজ্জাক বোধহয় আমাদের মধ্যে নেই, শিগগিরই দেখ। দাদা পাগলের মধ্যে চিৎকার করছে, ফোনে বলছে রাজ্জাককে মনে হয় মার্ডার করেছে, কেউ দেখবে। দাদা আর কথা বলতে পারছে না, দাদা আমার ফের ফোন করি, আমাকে ফের ফোন করছে, দাদা আমাকে তো আপনি বলেছেন বলে মাথা আর কাজ করছে না, শিগগিরই চলে আসে।
আমরা এসে দেখি নিধর দেহ পড়ে আছে। আজকে রাজ্জাক বাইরে যারা খুন করেছে, পৃথিবীর ইতিহাসে যদি ক্ষমা পেয়ে যায়, আল্লাহর কাছে কামনা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে ওই খুনিদের দৃষ্টান্ত সাজা আল্লাহ যেন তাদেরকে দেন প্রশাসনের মাধ্যমে, এবং আগামী দিনে সে তো স্বর্গবাসী হবে, শহীদের দরজা পেয়েছে ইনশাআল্লাহ। আমরা মনে করি যারা হাদিস বলতে তারা কারোর হাতে খুন হয়েছে কিন্তু স্বর্গবাসী বেহেশতবাসী হয়, বেহেশতবাসী হবে। আমি এই ছোট্ট মেয়েটা সন্তানহারা পিতাহারা সন্তান, তাদের মুখের দিকে তাকানো যায় না, তাই তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা সুস্থ থাক, ভালো থাক। আমরা তৃণমূল কংগ্রেস দাদার নেতৃত্বে তাদের পরিবারের পাশে আছি। রাজ্জাক, তুমি যেখানেই থাকো, তোমার ফেলে দেওয়া কাজ আমরা করবই করব। আমরা এই লড়াইতে জিতবো। সরকার তার নেতৃত্বে তোমার আত্মার প্রতি চিরশান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে এই শোক সভায় আমরা যারা উপস্থিত হয়েছি, স্টেজে যত আমাদের ভাঙড়ের নেতৃবৃন্দ উপস্থিত আছে, 22 বছর মতো ইমামতি করছি। আমি অরাজনৈতিকভাবে সমাজসেবার মধ্যে লেগে আছি। আমাদের ফ্যামিলিটা দিনদার ফ্যামিলি। আল্লাহ পাকের ইচ্ছায়, আপনাদের দোয়ায় আমরা সবসময় মানুষের কল্যাণের জন্য এর থেকে লেগে থাকি। আমার ছোট ভাইটা রাজনীতি করত, সবাই নেতৃবৃন্দ তার কথা তুলে ধরেছে। তো আমি ওকে সর্বসময় এটাই বোঝাতাম যে দেখ ভাই, তুমি ছোট, আমি তোমার বড়। তো সমাজে তুমি যে কাজ করছো, সমাজসেবামূলক কাজ খুবই ভালো। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সমাজের সেবা করা, মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখানো, এটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় কাজ। ঠিক আছে, কিন্তু তুমি যেন এমন কোনো কাজ করো না যার দ্বারা আমাদের পিতামাতা বা আমরা ব্যতীত হই, বা লোক যেন না বলে যে ইমামের পিছনে নামাজ পড়বো না, ওর ভাই এই সমাজে এরকম কাজ করছে। কিন্তু আমার সমস্ত কথাটা খুব মেনে চলার চেষ্টা করতো, আর সেইভাবে আমাদের বুথটা কোনো অশান্তিপ্রিয় ছিল না। আমরা তো স্বপ্নে ভাবতে পারিনি যে আমাদের ফ্যামিলির মতো ছেলে আর আমাদের এইরকম একটা ফ্যামিলি থেকে যে মার্ডার হতে হবে, শহীদ হতে হবে, আদুদের হাতে তার মৃত্যু হবে, আমরা কল্পনা করতে পারিনি। আমার আব্বা যখন এখানে মসজিদ ছিল না, আমাদের নামাজ পড়তে হতো প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। আমার আব্বা প্রচেষ্টা মেহনত করে আমাদের এখানে একটা তালপাতা দিয়ে মসজিদ বানিয়েছিল। মসজিদ বানানোর পরে গ্রামের মানুষের ডোর টু ডোর হাতে পায়ে ধরে সর্বসময় মানুষের কাছে যে বলতো যে দেখো তোমরা এই সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে ডাকতো। তাদের নামাজ পড়ার জন্য, ভালো তাদের আচরণ শিক্ষা দেওয়ার জন্য, দিনই শিক্ষা দেওয়ার জন্য, সমাজে তাদেরকে ভালো করার জন্য সর্বসময় মেহনত করে গেছে। আমার আব্বা একটা কথা আমাদের বলতেন, বাবা নিজের চাহিদাকে আগে পুরা করবে না, আগে অপরের চাহিদাকে মেটাবে। আমি সেইটাই রাজ্জাকে বলতাম। দীর্ঘ 18 বছর হয়ে গেছে, খোদার কসম খেয়ে বলছি, আমাদের ফ্যামিলিতে রাজ্জাকের দ্বারা আমরা কোনো সরকারি কোনো কিছু উপহার নিইনি। কারণ আমি রাজ্জাকে বলতাম, ভাই তুমি যদি আমাদের ফ্যামিলি কাউকে তুমি দাও, তাহলে কি হবে, পাড়া প্রতিবেশী অন্য যারা লোক আছে তারা বলতুলো ধরাকে বলবে যে রাজ্জাক নেতা হয়ে ওর ভাইদেরকে দেখছে, ওর ভাইপোদেরকে দেখছে, আমাদের দেখেন। আমাদের থেকে তো আল্লাহ পাক ভালোই চালিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের থেকে অসহায় যারা, তাদের প্রতি তুমি সর্বসময় খেয়াল রাখবে। তোমার চাহিদাকে মিটিয়ে আমাদের চাহিদা আগে পুরো করতে হবে, আগে অপরের চাহিদাকে তুমি পুরো করবে। আর এই কাজটা ও মেনে নিত, বলে হ্যাঁ দাদা ঠিক বলতো। আর আমিও যখন না বাড়ি যেত ততক্ষণ আমি ঘুমাতাম না। আমার খুব ছোটোবেলায় মা মারা যায়, আমি তখন 4 থেকে 5-এ উঠবো। আমাদের হাকিম চাচা সাহেব বারুল ভাইয়ের আব্বা হাই মাদ্রাসা করেছিলেন, ওই হাই মাদ্রাসা সর্বপ্রথম আমি ছাত্র ছিলাম 5-এ। সেই অবস্থা আমার মা মারা যায়। তো খুব ছোট ছিল, আমার পায়ে একটা ভাই, তারপর একটা বোন, তারপর একটা ভাই, তারপর রাজ্জাক, খুব ছোট ছিল। তো সেইভাবে মায়ের আদরও পাইনি, কিন্তু আমরা ওদেরকে খুব মহব্বত করতাম। তো আল্লাহ পাক আমাদের ও এমন একভাবে চলে গেল, আমরা সারা এখনো পর্যন্ত আমরা ঘুমাতে বড় কথা মনে পড়লে আমরা ঠিক থাকতে পারি না। এখান থেকে বাড়ি যাওয়ার সময় যখন যাই বুকটা ফেটে যায়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আর আমি কাশীপুর থানাকে
ধন্যবাদ জানাবো। তারা প্রশাসন মহাশয়রা যেভাবে দৃঢ়তার সঙ্গে আর যেভাবে আসামিগুলোকে তুলেছেন খুব কুইকভাবে, আর আমাদের এই নেতৃত্বদের প্রচেষ্টায় খুব দ্রুতভাবে আসামিদের গ্রেপ্তার করেছে। আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দদেরকে। তারা সর্বসময় আমাদের পাশে আছেন, আশা করি আমাদের সঙ্গে থাকবেন, সেইভাবে ওনারা আমাদের সহযোগিতা করে আসছেন। আরও আমরা চাই তার ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে যেন ঠিকভাবে সেইভাবে সহযোগিতা যেমনভাবে হাত বাড়িয়ে দিয়েছেন এইভাবে যেন সহযোগিতা করে তারা যেন আমার এই যে রাজ্জাকের মেয়ে কিংবা ছেলে ভালো শিক্ষিত হতে পারে, তার জন্যে তাদের এই আমাদের ফ্যামিলির পাশে যাতে থাকে, তার জন্য আমি আমাদের পুরো ভাঙড়ের নেতৃত্ব যারা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সবার কাছে আমি অনুরোধ রাখবো এটাই। আর আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। কথা বলার মতো পরিস্থিতি আমার নাই, তো আল্লাহ পাক যেন রাজ্জাকের রুহে মাগফিরাত করে দেয়। আরেকটা জিনিস হচ্ছে কি ভাই, কতল এমন একটা জিনিস, না হক খুন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো মানুষকে যদি না হক খুন করা হয়, পুরো সমাজ ইনসানিয়তকে খুন করা। একটা মানুষ যদি না হক কোনো মানুষকে যদি মেরে দেয়, সে যদি পৃথিবীটাকেও আল্লাহ রাস্তায় দান করে দেয়, আর সে যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, তার কোনো আমলই কবুল হবে না। আর যে ব্যক্তি মারা গেল, আল্লাহ চাইলে সে শহীদের সওয়াব পাবে। যেহেতু একটা হাদিসের মধ্যে সে যে কাতিল আর মকতুল উভয় জাহান্নামী, যখন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতিল মাকতুল কিলাহুমা ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কাতিল এবং মকতুল উভয় জাহান্নামী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনার পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কেমন কথা, যাকে মেরে দিল সে তো জাহান্নামী হবে, কিন্তু যে মরে গেল সে জাহান্নামী হবে, যারা মারলো সে জাহান্নামী হবে, কিন্তু যে মরে গেল জাহান্নামী হবে কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি উভয়ের নিয়ত একই থাকে তাহলে জাহান্নামী হবে। কিন্তু আমার ভাইয়ের কোনোদিন নিয়ত এটা ছিল না যে আমি কাউকে খুন করবো। আমি বারবার ওকে বলতাম, ও বলতো দাদা চিন্তা করতে হবে না, আমি এমন কোনো কাজ করিনি সমাজে যে আমাকে মানুষ মারবে। আমি বলতাম যে একটু সাবধানে চলাচল কর, তোর পিছনে শত্রু লাগতে পারে, কারণ আমি সমাজে মার্কেটে ঘুরি, বিভিন্ন রকমের কথাবার্তা আসতে পারে, তোকে হয়তো শত্রুতা দেখতে পারে, তুই একটু সাবধানে সঙ্গে চলাচল করবি। তখন ও বলতো আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে খুন হতে হবে। তো আল্লাহর এটা হায়াত ছিল, ওই পর্যন্ত হয়তো আল্লাহ পাক চাইছিল ওইভাবেই আল্লাহকে শহীদ করবে। তো আপনাদেরকে অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, বিশেষ করে রাজ্জাকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন রুহে মাগফিরাত করে দেয়। আমি এখানে আমার বক্তব্য সমালোচনা করলাম। সঙ্গে সঙ্গে আমি আমাদের প্রিয় নেতা, আমাদের ছোট ভাই রাজ্জাক, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা যাকে খুন করেছে, আমি সেই রাজ্জাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকের এই সভার সঞ্চালক আমাদের রাজ্জাকের ভাই, আমাদের কাইয়ুম ভাই, এখানে আমাদের খাদিজা আছে। রাজ্জাকের কিভাবে পার্টি অফিসটা রং করা যাবে, কিভাবে পার্টি অফিসটা জানলা দরজা করা যাবে, কিভাবে এসি লাগানো যাবে, কিভাবে অফিসটা রং করা যাবে, ভালো করা যাবে, এটাই ছিল তার ভাবনা। আর আমি যখন ভাঙড়ে পা দিতাম, ও যদি খবর শোনে ঘটকপুকুর বলি আর কোলেরহাট বলি কিংবা হাতিশালা বলি, ও প্রত্যেকটি জায়গায় চলে যেত। তার প্রতিনিয়ত একটা স্বপ্ন ছিল, সবসময় বলতো দাদা ভাঙড়ের বিধানসভায় আজকের একটা অসভ্য বিধায়ক আজ এই ভাঙড়টাকে কলুষিত করছে, ভাঙড়ের মানুষকে কলুষিত করছে। আজ ভাঙড়ের সংখ্যালঘু সমাজকে বোকা বানিয়ে সেই হুগলি থেকে এসে এখানে ভাইয়ে ভাইয়ে মারামারি, পেটাপেটি, গন্ডগোল, অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করছে। দাদা চিন্তা করুন, আগামী দিনে যে কোনো ভাবে ভাঙড় বিধানসভা আমরা জিতব। এই কথাটা বারে বারে আমাদের রাজ্জাক সব সময় আমরা ভাবতে পারিনি তাকে এত অল্প বয়সে চলে যেতে হবে। শয়তানের দল, কাপুরুষের দল এত অল্প বয়সে তাকে কেড়ে নেবে। যেদিনও ওকে খুন করা হবে ঠিক সেই দিন আমাদের হাতিশালায় মিটিং, গিয়ে দেখি রাজ্জাক হাজির। ওই রাজ্জাক বুঝে বললো দাদা এই তো বসে আছি। মিটিং শেষ হওয়ার 5 মিনিট আগে ওখান থেকে বেরিয়ে চলে এসছে, কারণ সেদিন এখানেও মিটিং ছিল। আমি এখনো বলতে পারিনি, ও নিজেই আমাকে ফুল দিয়েছিল। আমি কি আর কি করে বলছি, হ্যাঁ আমার বাসি ফুলটা দিচ্ছি যেটা হাতিশালা দিলি। বলছে না দাদা, এটা আমি এই ফুলটা তোমার জন্য তৈরি করেছি। আরেক গাদ্দার, বিশ্বাসঘাত, বেঈমান, জানোয়ার এই মোফাজ্জেল নিচে দাঁড়িয়ে আছে।
এখান থেকে মিটিং সেরে আমি উপর থেকে দেখছি রাজ্জাক নিচে দাঁড়িয়ে আছে। মিটিং শেষ হওয়ার আগেও বেরিয়ে গেল। আমরা ওখান থেকে ঘটকপুকুর পার হয়েছি, এমন সময় খবর পাচ্ছি রাজ্জাক গুলি হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে ব্যাক করি চলে আসি। প্রথম দিন থেকে আমি বলছিলাম যে সম্পূর্ণ আইএসএফ আশ্রিত মদতপুষ্ট সমাজ বিরোধীরা এই আমাদের রাজ্জাককে খুন করেছে। প্রথম আমাদের দলের এক গাদ্দার ধরা পড়ল। আজকে যারা কিছু খৈনিখোর গাঁজাখোর অসভ্য বর্বরের দল এই আইএসএফ, যখন এই গাদ্দারটা মুফাজ্জেলটা ধরা পড়লো, চিৎকার শুরু করেছিল। ওদের নেতা এই অসভ্য বিধায়ক সঙ্গে সঙ্গে ভাঙড়ে চলে আসলেন, এসেই প্রেস কনফারেন্স করলেন, বললেন তৃণমূল খুন করেছে। আমরাও তখনই বলতে শুরু করেছিলাম যে রাজ্জাকের খুন আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা করেছে। সময় গড়াতে শুরু করলো। আমরা দেখলাম একটার পর একটা আসামি গ্রেপ্তার যখন হচ্ছে, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, আইএসএফ আশ্রিত খুনিরা এই খুনের সঙ্গে জড়িত। আজকে এই অসভ্য বিধায়ককে আমি একটা কথা বলি, আর কত রক্ত নেবেন ভাঙড়ে? শুধু রাজ্জাক নয়, আমাদের 4-4টে ছেলেকে আজকে ওরা খুন করেছে। আমাদের রশিদ, আমাদের রাজু, আমাদের মুসলিম ভাই, পরে রাজ্জাক, 4টে ছেলেকে খুন করেছে। 3টে আইএসএফ এর ছেলেকে সেন্ট্রাল বাহিনীর সামনে গুলি চালাতে গিয়ে তারাও 3 জন গুলিবিদ্ধ হয়েছে। সবকিছুর নায়ক হচ্ছে এই অসভ্য বিধায়ক। আর এর সঙ্গে কিছু পশু আছে, তারা 2 পায়ে হলেও 4 পেয়ে জন্তুর মতো ব্যবহার করে। তাদের ভাষা, তাদের আচার, তাদের আচরণ দেখলে ঘৃণা হয়। একজন সভ্য জগতের মানুষেরা এই ধরনের কথা মন্তব্য করতে পারে না। আজকের আমাদের সকলে এখানে আছেন, আমি প্রশ্ন করতে চাই আইএসএফ এর সমাজ বিরোধী খুনিগুলিকে। আপনাদের নেতা, আপনাদের বিধায়ক বলছে সমস্ত তৃণমূলের লোক। আমরা তো এখানে বুক চিতিয়ে বলছি আমাদের দলের এক গাদ্দার বিশ্বাসঘাতক বেঈমান ছিল। বেঈমানের সাজা ফাঁসি আমরা চাই। আপনি মুখে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের দলের এক গাদ্দার ছিল কাল, যে 24 সাল থেকে 23 সাল থেকে আইএসএফ এ যোগ দিয়েছিল? আপনাদের দলের অনেকজন গাদ্দার ছিল। একজন খুনি আজহার যে আমাদের দলে পাঠিয়ে দিয়েছিলেন আপনি, আর পরিকল্পনা করে মোফাজ্জলের সঙ্গে সম্পর্ক তৈরি করে রাজ্জাককে খুন করেছেন। বলতে পারবেন যেখানে রাজু বলে একজন শুটার খুনি, এই চালতামেরিয়া বাড়ি, সে আপনাদের দলের লোক নয়? আপনি বলতে পারবেন এখানে রিয়াজুল আরেক খুনি 3-3টে গুলি চালিয়েছিল, বলতে পারবেন আপনার দলের লোক নয়? হাসা, কেই হাসা আইএসএফ একজন সক্রিয় কর্মী। জামাই বলে একজন আছে, রফিকুল বলে একজন আছে। যে নামগুলো করলাম যদি বুকের পাটা থাকে, প্রেস কনফারেন্স করে বলুন এরা আমাদের দলের লোক নয়। কোর্টে উকিল দিচ্ছে কে? জামিন করার জন্য একটা উকিলের 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ফি। এই আইএসএফ এর নেতারা, এই আইএসএফ এর যিনি মাথায় বসে আছেন, কোর্টে উকিল দিয়ে তাদেরকে জামিন ব্যবস্থা করছেন। আরে ভাঙড়ে এসে মায়া কামনা করছেন, লজ্জা করে না? একজন বিধায়ক, একজন অসভ্য নোংরা মানুষ, চরিত্র দেখলে বোঝা যায়। রাজ্জাক খুন হয়েছে, তার পরিবারের বাড়িতে একবার গিয়েছেন? বলে ওখানে কেড়ে বলে আমি কাটা তো খাইনি, পোড়া তো খাইনি। যদি বুকের সাহস যদি থাকতো তাহলে একবার তো তারা বাড়ি
আপনি সমবেদনা জানাতে পারতেন। আপনি তো একজন এই ভাঙনের বিধায়ক, আপনি ভাঙন থেকে নির্বাচিত হয়েছেন, তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, তার ভাইদের পাশে গিয়ে দাঁড়াতে পারতেন। সেই সংসার আপনার নেই, কারণ যে 9 জন এখনো পর্যন্ত ধরা পড়েছে তার 8 জন হলো আপনার দলের লোক। জাকির একজন সমাজ বিরোধী, যার বাড়ি নারায়ণপুরে, তাকে 2টো মোটরসাইকেল দিয়ে তাকে হায়ার করা হয়েছিল, এখনো কয়েকজন ঘুরে বেড়াচ্ছে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। মার্ডার কেস যেখানে 2 বছর 3 বছর ধরে তদন্ত চলে, তার কিনারা করতে পারে না, কলকাতা পুলিশ 10 দিনের মধ্যে তার কিনারা করেছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই। আমি আইএসএফ এর যারা বড় বড় কথা বলছে, গোলা দাঁড়ছে, এই বিজয়গঞ্জ বাজারে একটা খুন হয়েছিল, আর সেদিন আমাদের 2টো খুন হয়েছিল। সেদিন ওই মহিউদ্দিনের বাবা আমাদের নামে কেস করতে চাইনি, আমাদের কোনো কর্মীর নামে কেস করতে চাইনি। 1 সপ্তাহ 15 দিন 20 দিন পরে ফুরফুরা শরীফ থেকে, নৌসাদের অফিস থেকে মেল করা হলো থানায়, আমাদের 77 জন কর্মী যারা এই আশেপাশে ছিল না তাদের নামে কমপ্লেন করে দেওয়া হলো, এফআইআর করে দেওয়া হলো। ওরে কাপুরুষের দল, আমরা তো পারতাম এখানে 20 জন আইএসএফ এর সমাজ বিরোধী নেতাদের নামে খুন করে দিতে, যারা আজকে বড় বড় কথা বলছে, কেস করে দিতে। আমরা তো পারতাম, আমরা কেস করিনি, আমরা আননোন এফআইআর করেছিলাম। আজকে অনেকে আবার লোকআপ থেকে বের হচ্ছে, জেল থেকে বের হচ্ছে, খালি মালা পরে যাচ্ছে। কি ধরনের পার্টি, কি ধরনের বেলজ্জাটেরা? ভোটে জিতলে লোক শুনেছি মালা পরে, কোনো কিছুতে জিতলে লোক শুনেছি মালা পরে, জেল থেকে বেরিয়ে মালা পরে, এই আমার জীবনে জানা ছিল না। এরা বা মালা পরবে না কেন? এদের যিনি নেতা এক বড় সমাজ বিরোধী, যে জেল থেকে বেরিয়ে 42 দিন জেল খেটে সেও মালা পরেছিল। রাজা যেমন তার প্রজা যেমন, এটা আমি মনে করি। আমি তাই এখানকার আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব, রাজ্জাকের পরিবারের পাশে আমরা আছি, এবং আমি সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। একবার জিজ্ঞাসা করুন তো আইএসএফ এর যারা আছে, আইএসএফ এর 3টে ছেলেকে যাদের সিআইএসএফ এর বিরুদ্ধে যারা গুলি চালাতে গিয়ে মারা গিয়েছিল ভোট গণনার দিন, সেই 3টে পরিবারকে কি সাহায্য করেছে? আরে চাকরি তো দূরের কথা, আমি শুনলাম ওই ভিখারি তাদেরকে 1000 করে টাকা দিয়েছে। বাচ্চা ছেলেগুলোকে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে গুলি চালিয়ে বাচ্চা ছেলেগুলোকে আজকে খুন করিয়ে তার পরিবারের পাশে দাঁড়ায়নি। বড় বড় কথা বলেন ভাঙনের মাটিতে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিকে শিখতে হবে, একজন মায়ের মতো সমতুল্য নেত্রী। আজকে আপনারা যাকেই গালাগালি করছেন, মেয়েদের লাগিয়ে দিয়ে গালাগালি করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই খাদিজার মতো মেয়ের পাশে দাঁড়িয়ে তার পরিবারকে রক্ষা করেছে, রাজ্জাকের পরিবারকে রক্ষা করেছে। আমরা কৃতজ্ঞতা জানাই নিজের কোটা থেকে, কোন নেতা মন্ত্রী নয়, নিজের কোটা থেকে আজকে খাদিজাকে একটা চাকরি দিয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই। আমরা তার ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। গোটা পার্টি তৃণমূল কংগ্রেস ভাঙড় বিধানসভা একটা পরিবার, সেই পরিবারের একজন সদস্য ছিল রাজ্জাক, আজ তাকে আমরা হারিয়েছি। আমরা তার পাশে যতদিন বেঁচে আছি আমরা থাকবো। আমরা তার পরিবারের হাতে আজকের আর্থিক সাহায্য করব। তার স্ত্রীকে, তার বাচ্চা মেয়েটাকে স্কুলে যেতে পারে না, সেই বাচ্চা মেয়েটার কথা ভেবে আজকে তাকে আমরা একটা গাড়ি উপহার দেব, যাতে করে বাচ্চাটাকে পড়াশোনা করাতে পারে, নিজেও যাতে অফিসে যেতে পারে। আর এখানে অসভ্য বড় বড় দল, আমি এক্ষুনি লাইভ দেখছিলাম, লাইভে 2-1 জন সমাজ বিরোধী বলছে ফ্লেক্সেও ওখানে আইএসএফ এর নামটা রাখতে হলো, খুন করবে আইএসএফ, বোনের মাথার হাতের চুড়ি ভাঙবে আইএসএফ, খুনি সমাজ বিরোধী আইএসএফ।
তা ঠিকই বলেছে, ওদের নামটা পায়ের তলায় রাখা উচিত ছিল, ওদের নামটা বোধহয় ফ্লেক্সের উপর রাখা ঠিক হয়নি। এই আইএসএফ এর নামটা সবসময় পায়ের তলায় রাখা, এটা হবে সময়ের অপেক্ষা। একটু ধৈর্য ধরুন। কতগুলো খুন করবেন? 4টে তো খুন করেছেন। আমরা তৈরি আছি, কিন্তু ভাঙড়ের মাটিতে যে নোংরা খেলা খেলছেন, যে আগুন ভাঙড়ের মাটিতে জ্বালাচ্ছেন, এর মূল্য কিন্তু একদিন দিতে হবে। এই ফুরফুরা শরীফের এই দালালটা, এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই ঝলন সভায় বলে যাচ্ছি, খুব পরিষ্কার ভাবে বলে যাচ্ছি। আর যে কটা খুনি জেলে গেছে, আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও হলেও ওদের উচিত শিক্ষা। খুন করার কি যন্ত্রণা, এর উচিত শিক্ষা না যদি দিতে পারি, আমরা সেদিন আর আপনাদের মুখ দেখাবো না। এটা আমরা আজকের বলছি। আজকে যেমন রাজ্জাকের স্ত্রীর চোখ দিয়ে জল আসছে, পানি আসছে, তার ভাইদের চোখ দিয়ে পানি আসছে, ভুলে যাবেন না আপনার পরিবারের চোখ দিয়ে একদিন জল আসবে। তখন যন্ত্রণা বুঝতে পারবেন যে একজন সন্তানকে পিতৃহারা করা, একজন ভাইকে ভ্রাতৃহারা করা, একজন স্ত্রীকে স্বামী হারা করা, একজন মাকে তার সন্তান হারা করা কত বড় যন্ত্রণা, এটা নিশ্চিতভাবে বুঝতে পারবেন। আমি খাদিজাকে বলবো, শক্ত হাতে হাল ধরতে হবে। স্বামী ফেলে রাখা কাজ, সেই কাজ উদ্ধার করতে গেলে, সেই কাজ পূরণ করতে গেলে নিজের শক্ত হতে হবে। আমি এখানে আয়ুব ভাই আছে, ঈশা আছে, আমাদের কায়ুম ভাই আছে। রাজ্জাকের স্বপ্ন যেটা দেখিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে ভেঙে পড়লে চলবে না। সমাজবিরোধীর বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। আর আমার চালতাবেড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, আমার ভাঙড় অঞ্চলের নেতৃত্বরা সবই মঞ্চে বসে আছে, আমার সামনে আমার সহকর্মীরা বসে আছে। রাজ্জাক আমাদের পরিবারের সদস্য, আমাদের যেমন মা আছে, ভাই আছে, বোন আছে, দাদা আছে, ও ছিল আমাদের একটা ভাই। সেই ভাইটাকে আজকের কাপুরুষের দলেরা পরিকল্পিতভাবে তাকে কেড়ে নিয়েছে। তার খুনিদের শাস্তি চাই। কারা শাস্তি চাই? হাত তুলুন তো। সবাই কথা দিচ্ছেন, পাশে থাকবেন তো? পাশে থাকবেন, রাজ্জাকের পরিবারের পাশে থাকবেন। শপথ দিন, যতক্ষণ না পর্যন্ত। সবাই হাতটা সামনে করুন, সবাই হাতটা সামনে করুন, সবাই মুখে বলুন যে